সব থেকে অনেক প্রশ্ন আছে যেগুলো সব স্থানীয় প্রশাসন একা নির্ধারণ করে না। আমার মূল বক্তব্য হচ্ছে এইগুলো নির্ধারণ করে রাষ্ট্র। কিন্তু এই যে প্রাচীনকালে বললাম নগর মানে রাষ্ট্রই ছিল। রাষ্ট্র কথা মানে তো প্রচার করা। গ্রিকদের বড় দার্শনিকদের মধ্যে একজন হচ্ছে আফলাতুন হাকিম, যাকে প্ল্যাটো নামে চিনি আমরা। তিনি বলছেন যে নগর হচ্ছে ন্যায় বিচারের কেন্দ্র। জাস্টিস ইজ এ স্কোয়ার, এটা প্ল্যাটোর বিখ্যাত উক্তি। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, তাদের প্রত্যেকের পারস্পরিক স্বার্থকে বজায় রেখে আমাদের চলতে হবে। কবি সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন না, আমার বলে বিরোধী স্বার্থ সাধি, তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, আমি তোমাকে লোকায়তে বাঁধি। আমাদের লোকোত্তর এবং লোকায়ত দুটোই আছে। সেই জন্য সমাজে নানা শ্রেণীর মানুষ আছে যারা সমাজ শাসন করবেন। তারা ব্রাহ্মণ, এটা ভারত থেকে তিনি চুরি করেছিলেন, প্ল্যাটো নিজে স্বীকার করেছেন। তারপরে আছে ক্ষত্রিয়গণ, তারপরে আছেন বৈশ্যগণ, তারপরে আছেন শূদ্রগণ। আমরা তো শূদ্রই, শূদ্রের বাইরেও কিছু মানুষ আছে। জাতিসংঘে গেলে বুঝতে পারি বাংলাদেশের স্থান কোথায়। আমরা বলি এটা মার্জিনাল, পেরিফেরাল কান্ট্রি, লেস ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। সমাজের মধ্যে কি এটা নেই? তো নগর কি করেছিল? বিরোধী স্বার্থ সাধলে নগরকে কি করতে হয়? শুধু 2-4 জনকে ডেকে পদক দেওয়া খুব ভালো। আমার খুব সুন্দর লাগছে পদক যারা পাচ্ছেন তাদের নামের মধ্যে, আমি প্রচার না করলেও চলবে, একটা নাম খুব সুন্দর লাগলো আমার, হাওয়া বেগম, শ্রুতি রানী দে। নামে প্রকাশ, আমাদের শ্রেণীবিন্যাস কিন্তু নামের মধ্যেও আসে। আমার কথা ছিল কিছু একটা বলার, তো আমি মুখেই প্রবন্ধটা রচনা করি। এই যে যে কোনো স্বপ্নই ব্যর্থ হতে বাধ্য। 5ই আগস্টের পরিবর্তনে আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। আবারও একই যুগ চলছে কিনা আপনারা বিচার করবেন। নিজের স্বার্থ সাধন করতে হবে, সেটাকে বিয়োগ করে নয়। অনেকের মধ্যে এই দ্বিধা দেখা দিচ্ছে। সেইটা কেন হয়েছে? সেদিন তারেক রহমান সাহেবের সংবর্ধনায় আমাদের সম্পাদকদের সামনে তারেক রহমানের যে বক্তৃতা পত্রিকা এসেছে, আমি সেটা থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছেন আমরা কিছুতেই আর 5ই আগস্টের আগের জামানায় ফিরে যেতে চাই না। সেটা তো সত্যি হয়। আমাদের যে গণভোট হচ্ছে, যে 5ই আগস্টে আমরা যা করেছি, যে আমাদের যেটাকে আমরা বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন বলি, তার অঙ্গীকারকে আমরা অঙ্গীকার করছি না করছি না, এই প্রশ্ন আমাদের যুগের সামনে ঝুলে আছে। সেটা শুধু রেফারেন্ডামের মাধ্যমে নয়, এটা দরকার হলে প্লেবিসাইড দিতে হবে। দুইটার মধ্যে আইনগত পার্থক্য আছে। এই জন্য ভবিষ্যৎ আমাদের সামনে রয়েছে। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক, গ্রামেও হোক শহরেও হোক। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্য বিশ্বে আছে, কিন্তু আমাদের নাগরিক সমাজকে যদি আমরা সেই কল্পনা করি, পরিবারের আদল মনে করি, অর্ধেক পরিবার, পুরোপুরি পরিবার না, তাহলে আমাদের সেটা অঙ্গীকার করতে হবে। কিন্তু নগর সমাজ মানেই হচ্ছে পরস্পর বিরোধী, বিভিন্ন স্বার্থের লোক আমরা আছি। আমি এইটা উদাহরণ দিচ্ছি। এই জন্য দেখেন, বাংলা ভাষার নাম করেই কিন্তু 1952 সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সনের মুক্তি সংগ্রাম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে বাংলা ভাষা অপাঙ্ক্তে হয়ে গেল কেন? আমি কিন্তু বাংলা কথা বাংলার জন্য বলছি না। মাতৃভাষায় যদি আপনি শিক্ষার লোক নাম লিখতে পারে, কতজন লোক পত্রিকা পড়তে পারে, কতজন লোক বই পড়তে পারে, এটা হিসাব করেন আপনি। তাহলে এটা আমরা বলি এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা কার দায়িত্ব? দেশের শিক্ষার বিস্তার যদি আপনি করতে চান, আপনি ইংরেজি মাধ্যম শিক্ষা দিয়ে এই পর্যন্ত ভারতেও দেখা যায় শতকরা 4 থেকে 5 জন লোক স্বাক্ষর, অর্থাৎ 95 লোককে অস্বাক্ষর রেখে আপনি বিশ্বজয় করবেন, সেই স্বপ্ন অলিক। এই জন্য আমি যে নগর থেকে একটাই শিক্ষা নিব, যে অন্তত তারা বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করেছে। এবং নগরের আরও 2-1টা কাজ আমি লক্ষ্য করেছি। আমাদের দেশে যারা গুণী লোক, কাজী নজরুল ইসলাম, যখন কাজী নজরুল ইসলামকে যে আমরা চিনি না, তার প্রমাণ কি? লিখতে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এটা আমাদের মুখে একটি চপেটাঘাত করেছে, ওনাকে বলে দিতে হবে জাতীয় কবি। তো বেগম রোকেয়ার নামে স্মরণী আছে, কাজী নজরুল ইসলামের নামে স্মরণী আছে, জসিমউদ্দিনের নামে আছে। আমি মোহাম্মদ এজাজকে আবারও অভিনন্দন জানাই সুযোগ পেয়ে এটাই, যে তিনি আমাদের দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ। আমার মতে, আপনারা একমত হবেন আর না হন, মুক্তিযুদ্ধের পরে যত চিন্তাবিদের সবচেয়ে বড় চিন্তাবিদ হচ্ছে আহমদ ছফা। কবি, কথাকার এবং চিন্তাবিদ এবং মুক্তিযোদ্ধা, যদি বা আপনার তাকে সার্টিফিকেট না দেন, তার নামে তিনি একটা স্মরণী করেছেন মিরপুরের উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত। সেটার জন্য বহু লড়াই করতে হয়েছে। ওনার মৃত্যুর 24 বছর পরে এটা হয়েছে। আরও একটা কথা বলে আমি শেষ করি। দেশের মনীষী এবং জ্ঞানী এবং গুণী লোকদের যদি আপনি শুধুমাত্র
গণবুদ্ধিজীবী উপাধি দিয়ে নষ্ট করেন, খানিকটা বুঝে খানিকটা না বুঝে, তাহলে দেশ এরকমভাবেই চলতে থাকবে। আহমদ সোহার মৃত্যু হয়েছিল আপনাদেরকে জানাচ্ছি আমি 2001 সনের 28শে জুলাই। ঠিক তার 30 বছর আগে কলকাতায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে একটা প্রকাশনা সংস্থা গড়ে উঠেছিল, যেটা পরবর্তীকালে মুক্তধারা নামে বিখ্যাত হয়েছে। চিত্তরঞ্জন সাহা ছিলেন ওই প্রকাশকের মালিক। তিনি একটা বই বের করেছিলেন, জাগ্রত বাংলাদেশ। আমি যতদূর জানি ওইটা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা প্রথম বই। 28শে জুলাই ভুলে গেছেন, তিনি মুক্তিযোদ্ধা সংস্থার কিছু কমান্ড কাউন্সিলে ছিলেন। যে উনি তো মুক্তিযোদ্ধা নন, তদুপরি উনি যে বুদ্ধিজীবী প্রমাণ কি? 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন। যে মৃত্যুর পরে তাকে তৎকালীন বিএনপি সরকার তাকে মরণোত্তর 21শে পদক দিয়েছিল 2002 সনে। তো এইবার আমরা আপনাদের মাধ্যমে আমি বলবো, সেই আহমদ সাহেবকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়নি। হয় না কি জন্য? উনি বুদ্ধিজীবীও নন, যেহেতু ওই পুরস্কারগুলি পাননি। এই জন্য আজকে যাদেরকে নাগরিক পদক দিলেন এজাজ সাহেব, এদেরকে কি আপনি বুদ্ধিজীবী গণ্য করবেন? এই সংজ্ঞাবোধে আপনি দিলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট না থাকলে থেকে বুদ্ধিজীবী হয় না। আহমদ সাহেব সাহেবের একটা ভাঙাচোরা এমএ ডিগ্রি, মেয়র সাহেবকে এবং এখানে উপস্থিত আছে এলজিডির উপদেষ্টা যিনি আছেন আমার ছোট ভাই আদিলুর রহমান খান শুভ্র, আমাদের ধর্মবিরোধী নয়। বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা নির্বাসনে পাঠিয়েছিলেন আমাদের গোটা দেশটাই নগর হোক, মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেও করে না ফেলি, এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।